আজকের আলাপচারিতায় লেখক পিন্টু পোহানের সঙ্গে সাংবাদিক পরিমল কর্মকার। আমি পরিমল কর্মকার। আজ আমাদের অনুষ্ঠানে আমরা পেয়েছি বাংলার এক বিশিষ্ট গল্পকার, সাহিত্যিক এবং লেখককে। তার নাম আজ বাংলার ঘরে ঘরে অনেকেই জানেন। তিনি পিন্টু পোহান। পিন্টু পোহানের মতন একজন প্রতিভা আজ আমাদের এই অনুষ্ঠানে এসছেন। আমরা তাকে প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি, স্বাগত জানাচ্ছি তাকে। নমস্কার। নমস্কার পিন্টুবাবু। আজকে পিন্টুবাবুর কাছে আমরা জানতে চাইব যে এই যে লেখা, সাহিত্য, গল্প, সংবাদ, এই যে আস্তে আস্তে ছোটবেলা থেকে উনি কিভাবে এই পর্যায়ে এলেন এবং এখন প্রতিটি বাংলার ঘরে ঘরে তার বই, পুস্তক ইত্যাদি রয়েছে, গল্পের বই, পুস্তক। এটা আজকে আমরা কিছু তার কাছে জেনে নেব। তো ধন্যবাদ পরিমল দা এবং অজয় পাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। তা আমার জীবনের কথা বা এই উত্তরণের কথা বলতে গেলে বলতে হয় যে ছোটবেলা থেকেই আমার লক্ষ্য ছিল যে আমি লেখক হব। খুব মজার ব্যাপার যে একজন ছেলেবেলা থেকেই তার লক্ষ্য স্থির করে নিয়েছে সে লেখক হবে। হ্যাঁ, আমার লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল। ছেলেবেলা থেকেই আমি সাহিত্যের বইপত্র পড়তাম, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ। আমাদের বাড়ির সামনে একটি লাইব্রেরি আছে, জাগৃহী লাইব্রেরি, তার মেম্বার ছিলাম আমি। সেখান থেকে নিয়মিত বইপত্র আনতাম। এছাড়া কালোয়ারের দোকানগুলোতে গিয়ে সেখান থেকে অনেক বইপত্র সংগ্রহ করতাম ও পড়তাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনের একটা কথা বলছি। আমি এক আত্মীয়র বাড়িতে গিয়ে একটা গল্পের বই পড়তে পড়তে তখন আমার হঠাৎ ভাবনা এলো মনে যে একদিন আমিও লিখব, আমার লেখা বইও মানুষ পড়বে, এভাবেই পড়বে। আজ সেই স্বপ্ন সফল। আমার 4টি বই প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। পারুল মাসির ছাগলছানা, নটন নটন পায়রাগুলি, কচুরি পানার ভেলা ও ইলিশ খেকো ভূত। পিন্টুবাবু, আপনি যে লেখা শুরু করেছিলেন, প্রথম একটা লেখার একটা উদ্যম নিয়ে, একটা প্রয়াস নিয়ে যে একদিন আমি বড় সাহিত্যিক হব, লেখক হব, এই যে পথটা কতটা আপনার কাছে মসৃণ ছিল, কিংবা এতে কতটাই বা উতরাই খাড়াই ছিল? সমস্ত পথটাতে লড়াই করে করেই আমাকে আসতে হচ্ছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হবেন যে 22 বছর মদনমোহনতলা বাজারে রাস্তার ধারের একটা ছোট্ট গম্বুজে বসে আমাকে সাহিত্য চর্চা করতে হয়েছে এবং হচ্ছে। ধরুন 1999 যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করি, কলেজে ভর্তি হয়ে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বাড়ির আর্থিক অবস্থার জন্য পড়াটা কন্টিনিউ করতে পারিনি। আমি কলেজ ছেড়ে দিতে হয়। তখন রোজগারের জন্য চাকরির সন্ধানে বিভিন্ন মানুষের কাছে গিয়েছিলাম, বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলাম। কোথাও গিয়ে কোনো সহযোগিতা পাইনি, আমি সাহায্য পাইনি। তখন বাধ্য হয়ে আমাদের বাজারে একটা ছোট্ট গুমটি, পান বিড়ি সিগারেটের ছোট্ট একটা দোকান দিতে বাধ্য হই, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে সামান্য হলেও সাহায্য করার জন্য। তো এই দোকানে বসার পর দেখলাম অন্য সমস্যা। আমি যখন ছাত্র ছিলাম তখন মনের আনন্দ পড়তাম, বাবা মা অনেক দায়িত্ব পালন করতেন, আর্থিক সমস্যা তো বাবা মাই সামলে নিতেন। কিন্তু এখন দেখা গেল যে দোকান চালিয়ে আমাকে পেটের সমস্যার সমাধান করতে হচ্ছে। আর এই দোকান চালাতে গেলে দোকানটা খোলা রাখতে হচ্ছে 14-15 ঘন্টা,
খদ্দের আসছে, বন্ধু বান্ধব আসছে, পরিচিত জন আসছে, পাড়ার মানুষরা আসছে, তাদের সঙ্গে কথা বলতে বলতেই 14-15 ঘন্টা কেটে যাচ্ছে। ওই কঠোর একটা পরিশ্রম করতে করতে লেখালেখিই হচ্ছে না। তখন আমি একদিন ভাবলাম যে তাহলে আমার লেখালেখি ও পড়াশোনায় ফিরে যাওয়ার উপায় কি? একমাত্র উপায় হতে পারে যদি আমি এই দোকানে বসে লেখাপড়া চালাই। তো একদিন লোকে কে কি বলবে, কে ব্যঙ্গ করবে কিংবা বিদ্রুপ করবে সেই কথা না ভেবে আমি দোকানেই কাগজ কলম নিয়ে বসি লিখতে, দোকানেই বইপত্র আনি। তারপর থেকেই আমার মানে লড়াইটা কেমন হয় আপনাকে বলছি। সকাল ধরুন 6টায় এলাম, দোকানের সামনে ঝাঁট দিয়ে দোকান পরিষ্কার করে দোকানটা সাজিয়ে বসলাম, তারপরে খাতা নিয়ে লিখতে বসলাম। হয়তো 4টে লাইন লিখেছি, এমন সময় একজন খদ্দের এসে গেছেন, এবার তাকে মালপত্র দিয়ে আবার 4টে লাইন লিখলাম। ও কেউ আবার হয়তো কোনো সেলসম্যান হয়তো মাল দিতে এসেছে, তার কাছ দিয়ে মালপত্র নিয়ে আবার 4টে লাইন লিখলাম। এবারে এই করতে গিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো রোদও বাড়ে। এবারে ততক্ষণে আমার এনার্জি একেবারে শেষ। তখন দেখা গেল আর লিখতে পারলাম না। তখন বাধ্য হয়ে কোনো একটা বই তুলে নিলাম, বই তুলে নিয়ে পড়ছি। কারণ লেখাতে যতটা মানসিক শ্রম দিতে হয়, বই পড়াতে আবার অতটা শ্রম দিতে হয় না। এইভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দোকানে বসেই আমি লেখালেখি শুরু করি। এবং আমার 1999-এর আগে যদি দেখেন যা লিখতাম হয়তো লেখা হয়েই উঠতো না। অবশ্যই এগুলোর প্রয়োজন আছে। একটা মানুষ তো প্রথম দিনেই তো একেবারে হাঁটাও শেখে না। যাই হোক, 1999-এর পরে তারপর দোকানে বসে ওই লেখালেখি শুরু করার পর থেকেই বাংলার অনেক লিটল ম্যাগাজিন, অনেক প্রথম সারির পত্রিকা, এই সব কিছুতে লেখা পাঠাতে শুরু করলাম। আস্তে আস্তে তারাও ছাপতে শুরু করলো। ধীরে ধীরে দেখা গেল বাংলার প্রথম সারির সমস্ত পত্রপত্রিকায় প্রায় আমার লেখা প্রকাশিত হচ্ছে এবং প্রকাশকরাও আগ্রহ নিয়ে আমার বই প্রকাশ করছে। ইতিমধ্যে 4টি বই প্রকাশিত: পারুল মাসির ছাগলছানা, নতুন নতুন পায়রাগুলি, ইলিশ খেকো ভূত ও কচুরিপানার ভেলা। আচ্ছা পিন্টুবাবু, আপনার 4টি বই প্রকাশিত হয়েছে। মানুষের বাড়িতে এই বইগুলি আজকের প্রত্যেকের ঘরে ঘরে চলে গেছে। কেমন লাগছে আপনার? খুবই আনন্দের বিষয়। আমি এক সাধনার মধ্যে আছি, যে সাধনার নাম সাহিত্য সাধনা। এই সাধনায় সিদ্ধিলাভ যে করেছি তার প্রমাণস্বরূপ বলতে পারি যে মানুষ ভালোবেসে আমার বই কিনছে, আমার বই পড়ছে। বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকরা তারা আমার লেখা প্রকাশিত করছে। তো আমি তো খুশি, আনন্দিত। এই বই আমি একটা জিজ্ঞেস করি, আপনার জানতে ইচ্ছা হয়, আজকে আপনি একজন লেখক, সাহিত্যিক, কিন্তু এই যে আপনি এতটা পথ এসছেন, আপনি কার কার থেকে সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা পেয়েছেন? এটা খুবই এমন একটা কথা বললেন, বলে না পুরোনো ঘর খুঁচিয়ে জাগানো, সেই অবস্থা। মজার বিষয় হলো কিছু বন্ধু বান্ধব তাদের ভালোবাসা পেয়েছি, সেই অর্থে কিন্তু সাহায্য সেটা আবার বলা চলে না। কিছু বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়েছি, এটাকেই পাথেয় করে এই এতটা পথ এসেছি। এবারে এখানে আপনাকে একটা কথা বলছি, আর একটা গল্প, রূপকথার গল্পের মতো মনে হবে। সেটা হচ্ছে, আমি যখন নিরুপায় হয়ে দোকানেই লেখালেখি শুরু করলাম বা পড়াশোনা, তখন দেখা গেল আমার পরিচিত, আমার আশেপাশের মানুষরা এই জিনিসটাকে অন্য চোখে দেখছে। সেই যে কি ব্যঙ্গ, বিদ্রুপ! অন্য মানুষ হলে পরের দিন বইপত্র গুটিয়ে রেখে দিত, লেখালেখি ওখানেই বন্ধ করে দিত। কিন্তু এটা দিনের পর দিন আমার সঙ্গে হয়েছে। একজন মানুষ দোকানে এসেছে, ততদিনে ধরুন বাংলার প্রথম সারির অনেক পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। যাই হোক, তিনি এসে যেই দেখছেন যে আমি লিখছি, তিনি হঠাৎ করেই বলে ফেললেন, ও পণ্ডিত হবে। মানে এরকম অজস্র আপনাকে ঘটনা বলতে পারি। মানে সেই সব মানুষদের সঙ্গে এখন দেখা হয়,
তো আমি হাসি আর ভাবি যে যখন আমি প্রতিকূলতার বিরুদ্ধে লড়বো বলে এই দোকানে বইপত্র নিয়ে বসে পড়েছিলাম, এরা কিন্তু দিনের পর দিন বাধা দিয়েছে। আরেকটা কথা বলছি, সাহায্য বা সহযোগিতা। ধরুন আমরা লেখালেখি যখন শুরু করেছিলাম তখন আমাদের একটা মনে আশা ছিল যে একদিন আমাদের কথা কেউ ভাববে, আমরা যাতে আরো লেখার অবসর পাই, লেখার জন্য আরো সময় পাই, তার কোনো সুরাহা করবে বা ব্যবস্থা করবে। দুঃখের বিষয় আজ 22 বছর হয়ে গেল, 22 বছর মানে আর 3 বছর হলে সিলভার জুবলি হতে চলেছে, আমাকে কিন্তু সেই রাস্তার ধারে দোকানে বসেই লিখতে হয়। একটাও মানুষকে আমি দেখিনি যিনি এসে আমাকে বলেছেন যে চলো তোমাকে অন্য ধরনের একটা কাজ দিই, তোমাকে সুযোগ সুবিধা দিই, যাতে তুমি লেখার জন্য অবসর সময়টা বেশি পাও। আর একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে এই দোকানে বসেই আমি শুধু লেখালেখি কিন্তু করিনি। আমি যখন বুঝতে পেরেছিলাম যে কেউ আমার হাত ধরে তোলার মানুষ আসবে না, হ্যাঁ ভালোবাসা অনেকে জানাবে দূর থেকে, এখন ভার্চুয়াল জগৎ, তো আপনি কিছু একটা লিখলেন ভালো বলে দিলেই তো তার দায়িত্ব শেষ, একটা লাভ সাইন সেখানে একটা এন্ট্রি করে দিলেই তো তার দায়িত্ব শেষ। তো আমি তো বুঝেই গিয়েছিলাম যে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার কেউ আসবে না। তখন আমি যেটা করি, দোকানে বসে আমার পড়াশোনাটা কমপ্লিট করি। প্রথমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ওই দোকানে বসে বই পড়ে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তারপরে বাংলায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করি এবং বিএডও করতাম। কিন্তু বিএড করতে গেলে তখন সমস্যা যেটা দেখা দিল যে প্রায় 3 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা আমার কাছে নেই। তো তার পাশাপাশি আমি কিছু বন্ধুর কাছ দিয়ে শুনলাম ফিজিওথেরাপি করেও অনেকটা রোজগার করা যায়, ফিজিওথেরাপির কোর্সও করলাম ওখানে। এখানে দেখা গেল সাহায্য তো দূরের কথা, আমার কাজে বা আমার এগোনোতে প্রতিবন্ধকতা তৈরি করলো অনেক মানুষ। তার জীবন পরিবর্তন করতে চায়, সেটা কি কত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা আসে সেটা আমরা পিন্টু পোহানের কথার মধ্যে দিয়ে বুঝতে পারলাম। তার এই যে জীবন সংগ্রাম, তার যে সাহিত্যের জন্য একটা উদ্দীপনা, সেই উদ্যম মাঝে মাঝে হয়তো থেমে গেছে, মাঝে মাঝে হয়তো কিছুটা কম্পিত হয়ে গেছে, তবুও থামেনি তার হাত, থামেনি তার কলম। তাই আরো কিছু জানবো পিন্টু বাবুর কাছে। আচ্ছা পিন্টু বাবু, এই যে আপনি এতদূর এসছেন, আজকে বলছেন যে আপনাকে সেভাবে কেউ দেখেনি, কটাক্ষ করেছে উল্টে, এখন তারা কি বলে? শুনুন, একটা ভুল যখন মানুষ করে ফেলে তখন সেই ভুলের জন্য ক্ষমা চাইতে গেলে তো বড় মনের দরকার হয়। তো এইসব মানুষরা কিন্তু হয়তো বড় মনের মানুষই নয় সরাসরি বলবো, সেই জন্য তারা কিন্তু ওই জায়গায় যায়নি যে আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম, তারা বরং উল্টো জায়গাতেই গেছে। এখনো তাদের কাছে যে প্রচার তারা করে বেড়ায় যে ও কি লেখে, ও লোক হাসায় দোকানে বসে, একই রকম এখনো ওই থাকে না, একজন আপনাকে ভুল করে মেরেছে, তার উচিত ক্ষমা চাওয়া, কিন্তু সে দেখলো যে অন্যদের কাছে ছোট হয়ে যাব ক্ষমা চাইলে, বরঞ্চ বলবো না না ঠিকই করেছি, মারাটাই উচিত ছিল তখন। এই তো পরিবেশ। সত্যি আজব দুনিয়া। একটা মানুষ যখন তার সংগ্রাম করে চলেছে, লড়াই করে চলেছে, যুদ্ধ জয় করবার এক প্রয়াসে ব্রতী হয়েছে, সেই সময় বাধা বিঘ্ন কটাক্ষ কতদিন চলবে? তবে তারই মধ্যে পিন্টু পোহানের রথের চাকা কিন্তু এগিয়ে চলেছে। যারা একদিন তাকে কটাক্ষ করেছিল, আগামী দিন বা এখনই তারা কিন্তু তাকে অনেকটা সময় করে চলছেন। কারণ পিন্টু পোহান একজন এখন পরিণত লেখক, তার নাম বাংলার ঘরে ঘরে। তাই আমরাও চাইব পিন্টু বাবু যেন এইভাবেই তার কলম চালিয়ে যেতে পারেন এবং কলম চালিয়ে মুখের উপর ওই কটাক্ষকারী লোকদের জবাব ছুড়ে দিতে পারেন। আজকের
পিন্টুবাবুকে আমরা আরো কিছু অল্প কথায় জানতে চাইব। পিন্টুবাবু, সংক্ষিপ্ত কিছু বার্তা যদি আপনি আমাদের দর্শকদের দেন। নমস্কার, পরিমল দা ও আমার বন্ধু অজয় পালকে ধন্যবাদ। দর্শকদের একটাই বার্তা আমার জীবন সম্পর্কে আপনারা জানলেন। আমার জীবন সম্পর্কে আরো ভালোভাবে জানতে হলে আপনাদের আর একবার খরগোশ আর কচ্ছপের গল্পটা পড়তে হবে। প্রতিযোগিতায় খরগোশ ও কচ্ছপ দুজনে অংশগ্রহণ করেছে। কচ্ছপের লক্ষ্য স্থির ছিল বলে সে পৌঁছাতে পেরেছিল, কিন্তু খরগোশ ওভার কনফিডেন্সের জন্য পৌঁছতে পারেনি। এই গল্প থেকেই যদি আমি আমার জীবনের গল্পে চলে আসি, তাহলে আমি বলবো সব খরগোশই যে ওভার কনফিডেন্সের জন্য মাঝ রাস্তায় থেমে যাবে বা ঘুমিয়ে পড়বে তা না, তারাও তাদের লক্ষ্যে পৌঁছবে। অনেক খরগোশই তাদের লক্ষ্যে পৌঁছবে, কিন্তু কচ্ছপ চাইলেও কোনোদিন খরগোশের মতো দৌড়তে পারবে না। সেরকমই আমরা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, সহায় সম্বলহীন পরিবারের সন্তান, আমাদের বাস্তব পরিস্থিতি আমাদেরকে কিন্তু কচ্ছপ তৈরি করে রেখেছে। তো আমাদের সব বাধা প্রতিবন্ধকতা মেনেই আমাদের এগোতে হবে। খরগোশ যে এগিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, তা দেখে মন ভাঙলেও হবে না। আর ওভার কনফিডেন্সের সঙ্গে যে আমি তো লক্ষ্যে পৌঁছবই বলে থেমে থাকাও কিন্তু চলবে না। আমাদের গুটি গুটি পায়ে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে করতে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ পিন্টুবাবু আপনাকে আমাদের এখানে আসার জন্য। আপনার জন্য রইল আমাদের অভিনন্দন। এগিয়ে যান, আমরা পাশে আছি। আশা করি আপনি নিশ্চয়ই আপনার যে পরিচিতি এখন আরো বড় সড় পরিচিতি, এবং আপনার বই বহু মানুষ পড়ছেন, তারা আপনাকে আশীর্বাদ করছেন। নমস্কার। নমস্কার। আমরা করব জয়, আমরা করব